আসসালামু আলাইকুম। আজকে পড়াবো তোমাদের পেজ নাম্বার 207 থেকে, অর্থাৎ নিজে করি যে 18.1 রয়েছে সেখান থেকে হবে। তো উদাহরণগুলো আজকে করাচ্ছি না। আজকে দেখো নিজে করি 18.1-এরটা, তার একটাই অঙ্ক রয়েছে। একটা অঙ্কর মধ্যে অনেক কটা রয়েছে। 108, 64, 162, 81 সংখ্যাগুলি পূর্ণবর্গ কিনা দেখি। যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় তাদেরকে সব থেকে কম কোন সংখ্যা দিয়ে, কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। শূন্য ছাড়া, শূন্য দিয়ে গুণ করলে তো শূন্য একটা সবসময় পূর্ণবর্গ পাওয়া যাবে, সব ক্ষেত্রেই ঘটবে। কিন্তু শূন্য ছাড়া, শূন্য দিয়ে গুণ করলেও কিন্তু সব সময়তেই একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে, যেটা হবে শূন্য। শূন্য ছাড়া কোনটা হবে এবং সেগুলো অখণ্ড সংখ্যা, সেই সংখ্যাগুলো দিয়ে গুণ বা ভাগ যাই করো পূর্ণবর্গ সংখ্যা আসবে। যাই হোক, 108 এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা দেখি আগে প্রথমে। তো দেখার জন্য আমরা আমাদের দুটো যে প্রসেস রয়েছে, আমরা পূর্ণবর্গ কিনা দেখার জন্য দুটো প্রসেসের মধ্যে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণটাকে বেছে নেব। তো 108কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। মৌলিক থেকে কোনো যৌগিক সংখ্যা বসিও না, তাহলে একটু অসুবিধা হবে। দেখতে পাচ্ছ লাস্টে 8 আছে, মানে 2 দিয়ে ভাগ যাবে। 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8। আবার লাস্টে 4 আছে, মানে আবার 2 দিয়ে ভাগ যাবে। 2 দুগুণে 4, 1 এ 5, 1 10 14 হচ্ছে, তাহলে 2 এর নামটা 7 দুগুণে 14। এবার দেখতে পাচ্ছ 3 9 27 হয়, তারপর 9টা যায় 3 3 9। তার মানে তুমি 108 সমান কি পেলে? 108 সমান পেলে 2 গুণ 2 গুণ 2, 3 গুণ 3 গুণ 3। 108 সমান এইটা পেলে। এটা পূর্ণবর্গ যদি হয় তার মানে নিশ্চয়ই বর্গমূল করা যাবে। তাহলে বর্গমূল চিহ্নটা দিয়ে একবার দেখি। 108 যখন এরকম হবে, তাহলে এইদিকে আর এদিকে দুদিকেই বর্গমূলটা দিয়ে দেখি। এটা যেমন ছিল তেমনই লিখছি, এদিকেও বর্গমূল দিয়েছি বলে ওদিকেও বর্গমূল দিচ্ছি। তো এবার দেখো, এই বর্গমূলটা তোলার জন্য এই দুটো 2 এর জায়গায় একটা 2 আসবে, দুটো 3 এর জায়গায় একটা 3 আসবে, কিন্তু এখানে একটা 3 বাড়তি পড়ে রয়ে যাচ্ছে। আমার যদি আমি মনে মনে ভাবছি, যদি এইখানটায় যদি আর একটা 3 গুণ থাকতো তাহলে আমার বেশ সুবিধে হতো। যদি একটা 3 গুণ থাকতো তাহলে আমার সুবিধা হতো। তাহলে আমি যদি 3 দিয়ে গুণ করতে পারতাম তখন এটা মিলে যেত, এটাও দুটো 3 হয়ে যেত, দিয়ে দুটো 3 এর জায়গায় একটা 3 বসাতাম। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা পাওয়া গেল? 3। যদি আমি 108কে বা 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 এই সংখ্যাটাকে আর একটা 3 দিয়ে যদি গুণ করি, এটা একটা অখণ্ড সংখ্যা, বুঝতেই পারছো, খণ্ড সংখ্যা নয়, মানে ভগ্নাংশ সংখ্যা নয়, একটা অখণ্ড সংখ্যা। তা দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে আমি কিরকম পেয়ে যেতাম? একটা বর্গমূল পেয়ে যেতাম। ধরো এটা গুণ করে অন্য আর একটা যেটা হচ্ছে সেটা গুণ করার মতো করে করে দেখি। 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 আমার এরকম ছিল, আমি আর একটা 3 গুণ করছি। তাহলে দেখি কি কি পাওয়া যায়। এই দুটো 2 এর জায়গায় একটা 2 লিখলাম, দুটো 3 এর জায়গায় একটা 3, আবার এই দুটো 3 এর জায়গায় একটা 3। যখন বর্গমূলটা তুললাম তখন এরকম করা গেল। তাহলে কখন বর্গমূল করা সম্ভব হলো? যখন একটা 3 গুণ করলাম। কার সঙ্গে? এইগুলোর সঙ্গে, অর্থাৎ 108 এর সঙ্গে। এখান থেকে এতটা ছিল, ওটা গুণ করলে 108ই হবে। তো ওই 108 এর সঙ্গে 3 যদি গুণ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পেলাম। আবার যদি ভাগ করে যদি হয় তাহলে কি হবে? ওই ধরো 108টার কথাই ভাবো। ভাগ মানে আমরা আর একটা জিনিস জানি যে ভাগ কখন হয়, ভগ্নাংশ ওইটা ভাগ হয়। মানে ধরো 2/3, এটা মানে বোঝাচ্ছে 2/3। ভগ্নাংশ যদি করা হয় সেটাকেও ভাগ বোঝানো হয়। 2/3 মানে 2/3। তাহলে আমরা কোন সংখ্যাকে ভাগ করব? তাহলে আমি ভাগ করব না করে আমি এখানে বাই হিসাবে করি। এটা বাই
ধরো এই 108টা প্রথমে ধরো 108টাকে যেরকম সিম্পলি আগে যেরকম করলে ভাঙলে এরকম লিখলে 108 সমান তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 এটা লিখলে, লেখার পর যদি রুট ওভার করা হয় রুট 108 এদিকে রুট বসালাম। এবার যদি আমি এখানে 2 গুণ 2 গুণ দেখতে পাচ্ছি যেটা পূর্ণবর্গ হচ্ছে না, কোন সংখ্যা আমি যদি ভাগ করে দিই বা এখানে কাটাকাটি করে দিই, এই 3টা আর 3টা যদি কাটাকাটি করে দিতাম তাহলে পরের লাইনে কি পেতাম, দুটো 2 এর জায়গায় একটা 2 পেতাম আর দুটো 3 এর জায়গায় একটা 3 পেতাম, তাহলেও পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, ওই 3টার ঝামেলা থাকতো না। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি কোন সংখ্যাটা দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করছি। তাহলে যখনই এরকম একটা অঙ্ক থাকবে যে কোনো সংখ্যাগুলি পূর্ণবর্গ, যেগুলো পূর্ণবর্গ নয় সেগুলোকে সবচেয়ে ছোট অখণ্ড কোন সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা হবে, এটার ক্ষেত্রে গুণ করা হলো 3, এটার ক্ষেত্রে ভাগ করা হলো 3, গুণ বা ভাগ যাই বলুক না কেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই একই জিনিসই আসবে, গুণ করাই বা হোক বা ভাগ করাই হোক, কারণ ওই 3টাকে নিয়েই তো সমস্যা। এই যে একটা 3 ছিল, এখানে দুটো 2 দুটো 3, এই একটা 3কে নিয়ে সমস্যা বলি ওই একটা 3 গুণ বা ভাগ যাই করে দিই না কেন একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। মানে এইখানের সঙ্গে আমি আর একটা 3 গুণ করে দিলেও একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে, বা তলায় 3 বসিয়ে কাটাকাটি বা ভাগ করে দিলে একই জিনিস। তাহলে 3 গুণ বা ভাগ করলে আমরা 108কে একটি পূর্ণবর্গ সংখ্যা হিসেবে পাবো। 108কে নয়, 108 থেকে এরপর 64কে এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি। 64 যদি ভাঙা হয় 28টা 64 পাই, মানে 8 গুণ 8, দুটো একই সংখ্যার গুণফল, নিশ্চয়ই পূর্ণবর্গ সংখ্যা। 81টাও দেখো 9 গুণ 9, তাহলে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এক্ষেত্রে কোন জিনিস গুণ বা ভাগ করব, কোনো জিনিস যখন গুণ বা ভাগ করতে হয় না তখন কি বলি আমরা, এক গুণ করেছি, এর সঙ্গে কোনো কিছু গুণ নেই মানে এক গুণ আছে, এক গুণ অবশ্যই, এক দিয়ে গুণ করলে যতই গুণ করো না এক, 2 এর সঙ্গে কিছুই গুণ নেই মানে 2 এর সঙ্গে এক গুণ আছে, তো 2 হলো। তোমরা আবার ভেবো না 0 গুণ আছে, যদি ভাবো যে 2 মানে কি, 2 গুণ কত, যদি তোমাকে বলা হয় 2 সমান 2 গুণ কত, এখানে কি বসবে, একটা শূন্যস্থান দিলাম, এই শূন্যস্থানের মধ্যে বা এই চৌকো ঘরের মধ্যে 2 গুণ কত বসালে 2 হবে, 2 গুণ যদি 0 বসাই 2 শূন্যই 0 হয়ে যাবে, কিন্তু 2 এর সাথে হচ্ছে কি, তাহলে 1 গুণ করতে হয়। তাহলে কোনো কিছু সংখ্যার সঙ্গে কিছু গুণ যখন করতে হচ্ছে না তার মানে 1 দিয়ে গুণ করতে হচ্ছে, বা কোনো কিছুই গুণ করতে হবে না, এই হিসাবেও লিখতে পারো উত্তরটা। যদি বলা হয় যে এই 64কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা থাকবে, যদি একটু ঘুরিয়ে কোশ্চেনটা নাকটা দেখানো হয় তাহলে কিরকম হবে, 64 সঙ্গে কিছুই গুণ করতে হচ্ছে না, ও এমনিই তো পূর্ণবর্গ, তাহলে সেই হিসাবেও লিখতে পারো যে 64 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই কোনো অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে হচ্ছে না। অথবা লিখতে পারো 1 এই সংখ্যাটা দিয়ে গুণ বা ভাগ করলে আমরা 64কে পূর্ণবর্গ সংখ্যা পেতে পারি। এইখানে তাহলে নিজে করি ওইখানটা ভালো করে দেখবে, তোমরা অন্য কিছু কিছু সংখ্যা নেবে, সেই সংখ্যাগুলো দিয়ে দেখবে। আচ্ছা 162 যেটা আছে, ওই 162টা একবার ভেঙে দেখি 162টা কিরকম ভাবে পূর্ণবর্গ হয়। একশো 62 হয়েছে, তাকে এরকম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, একটাই প্রসেস, ভাগ প্রক্রিয়া যে করব না তাহলে বুঝতে পারবো না, কোন সংখ্যা গুণ করতে হবে বা ভাগ করতে হবে তাহলে বুঝতে পারবো না। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, লাস্টে 2 রয়েছে, তার মানে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 1 2, 81 এসছে,
দেখো 3-এর নামতায় যায়, এটা 2-এর নামতায় যায় না, 3-এর নামতায়। কারণ 8 আর 1 যোগ যদি করা হয় তাহলে পাবো 9, তাহলে 9টা 3-এর নামতায় যায়, সেজন্য এটা 3-এর নামতায় যাবে। 3-এর নামতা 3 দুগুণে 6 হয়, 3 দুগুণে 6 হয়, 6 বার কত 8, 6 7 8, 2 2 10 আর 21 হচ্ছে, 2 10 আর 21 হচ্ছে, তাহলে 3 7 21। একেবারে মুখে মুখে করার জন্য আমি এটা দেখাচ্ছি, কিন্তু যাতে আবার না ভাগ করতে হয় 3 আর 81 আবার দুবার করে ভাগ করব, ভাগ করছি না, একবারে ডাইরেক্ট বসাচ্ছি। 3-এর নামটা কত 27, 3 9 27, আবার 3 3 9, এরকম। তাহলে এখানে লিখতে পারবো 162 সমান 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে এর সঙ্গে এই যে 2, এই দুটো 3 রয়েছে, এক দুটো 3 রয়েছে, একটা মাত্র 2 রয়েছে। তাহলে এই 2টাকে যদি আমি গুণ বা ভাগ, এই দুইটার সঙ্গে অন্য একটা 2 গুণ করে দিতে পারি অথবা ভাগ করে দিতে পারি, তাহলে এই 162 সংখ্যা থেকে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। আচ্ছা ভাবো, এইটা 162টা নয়, আমি দেখাতে চাইলাম অন্য 60। ধরো মনে করো 60 রয়েছে, 60কে তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছো, 60 রয়েছে মানে কোশ্চেনটা রয়েছে যে 60কে কোন সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে, কোন অখণ্ড সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তাহলে 60কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছো, 2 দিয়ে যাবে, 30 দুগুণে 60, 2 দিয়ে 15 দুগুণে 30, 3 5 15 হয়। তাহলে তারপরে লাইনে কি লিখতে পারবে, অতএব 60 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 5। দেখো 2 দুটো রয়েছে, 3 একটা রয়েছে, 5 একটা রয়েছে, তাহলে 3 আর 5 এই দুটো ঝামেলা করছে। তাহলে এই 60-এর সঙ্গে বা এই 2 গুণ 2 গুণ 3 আর একটা যদি 3 গুণ করো, আর একটা 5-এর সঙ্গে আর একটা 5 গুণ করতে হবে। তাহলে এখানে কি কি গুণ করতে হচ্ছে, একটা 3 আর একটা 5 মিলে মোট কত, 3 গুণ 5 মানে 3 5-এ 15 গুণ করতে হচ্ছে। মানে 60-এর সঙ্গে আমাকে যদি 15 গুণ করতে হয়, তাহলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। অথবা এটা যে সংখ্যাটা ছিল, মনে করো এই সংখ্যাটা ছিল, এর সঙ্গে যদি 3 গুণ 5 মানে এই জিনিসটা যদি ভাগ করে দিই, তাহলেও একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাচ্ছি, 2 গুণ 2 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 3 5-এ 15 ভাগ করছি, তাহলে 15 গুণ বা ভাগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। এক্ষেত্রে আমি দেখালাম কেন এটা, যে দুটি সংখ্যার ক্ষেত্রে কিরকম হচ্ছে, দুটি সংখ্যার ক্ষেত্রে এরকম গুণ করতে হচ্ছে। 3 আর 5 দুটো জোড়া জোড়ায় সংখ্যা পেলাম না, বিজোড় সংখ্যা পেলাম। তাহলে সেই ক্ষেত্রে দুটি সংখ্যা গুণ করে আমরা বললাম 3 আর 5 গুণ করলাম, 3 5-এ 15, 15 গুণ বা ভাগ যদি করা হয় 60 থেকে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তারপর করাবো তোমাদের পেজ নাম্বার 211। পেজ নাম্বার 211, 18.2 কোষে দেখি, একেরটা হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য। মানে এমন একটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটা 12, 16, 20 দ্বারা ভাগ করা যাবে। ওইগুলো 12, 16 দিয়ে যদি ভাগ করা যায়, মানে সেই সংখ্যাটা নিশ্চয়ই বড় সংখ্যা। আর বড় সংখ্যা সবার একই জিনিস, সবারই তাহলে গুণফল এবং সাধারণ গুণফল, সাধারণ গুণিতক, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে হবে। তাহলে 12, 16, 20 ও 24। তাহলে আর একবার বলি, এটাকে কেন লসাগু করতে হচ্ছে। 12, 16, 20, 24 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে।
তাহলে যেই সংখ্যাটাকে ভাগ করা হবে সেটা নিশ্চয়ই বড় সংখ্যা, আর সেই সংখ্যাটা দিয়ে যদি ভাগ যায় তার মানে 12, 16 সবার এদের কি গুণিতক, আবার সবার যদি গুণিতক হয় তার মানে সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানেই লসাগু, এই জন্য আমরা লসাগুটা করব। তাহলে 12, 16, 20 আর 24 প্রথমে লসাগু করি, দেখি কোন সংখ্যাটা আসে, তারপর সেই সংখ্যাটি পূর্ণবর্গ কিনা দেখি, না যদি হয় তাহলে ওদের সঙ্গে আরেকটা কোনো জিনিস গুণ করব, দিয়ে পূর্ণবর্গ সংখ্যা বের করব। বারো, 16, 20, 24। লসাগু করার ক্ষেত্রে তোমরা জানো যে 4টি সংখ্যা হোক বা 3টি সংখ্যা হোক তাদের মধ্যে যে কোনো 2টি সংখ্যা যদি ভাগ যায় তাহলেও ভাগ করে বসিয়ে দেবো। 2 এর নাম তার 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 12 দুগুণে 24। আবার প্রত্যেকটাই 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আগেরটাই আমি যেটা বলছিলাম সেটাই, যে লসাগুর ক্ষেত্রে যে কোনো 2টি সংখ্যা গেলেও চলবে। 3 আর 6 দেখো 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 1 3, যেগুলো যাচ্ছে না সেগুলোকে ওই রকমই রেখে দেবো। 3 এর নামটা 3 দুগুণে 6। দেখো 2 আর 4 আবার যাচ্ছে, লসাগুর ক্ষেত্রে কি বলেছি যে কোনো দুটো গেলেই চলবে। 2 এর নামটাই যাচ্ছে, এটা যাচ্ছে না যেমন রেখে দিলাম 2 এর নামটা 2 দুগুণে 4। 5 যাচ্ছে না, 5ই রেখে দেবো, 2 এর নামটা 2 1 2। 2 আর 5 আবার পরস্পর মৌলিক, আর দুজন যাবে না। আর একগুলো তো মৌলিক নয়, যৌগিক নয়, ওদের ক্ষেত্রে আর দেখবো না। তাহলে এখান থেকে আমি লসাগু কি পেলাম, লসাগু পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 1। আচ্ছা, কোনো কিছু সংখ্যার সঙ্গে 1 গুণ যেগুলো সেগুলো আর লিখতে হয় না, কারণ কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে তো সেই সংখ্যাটাই থাকে। 1 গুণগুলো আমি আর লিখছি না, যাতে অসুবিধাটা না হয় তার জন্য লিখছি না। লিখলেও কোনো ক্ষতি নেই, লিখতেই পারো। গুণ 5। তাহলে দেখো এবার এই সংখ্যাটি পূর্ণবর্গ কিনা দেখবো, তার জন্য কি দেখতে হবে আমাকে, দুটো জোড়ায় জোড়ায় সংখ্যাগুলি গুণ আকারে আছে কিনা দেখবো। 2 আর 2 দুটো রয়েছে, এখানেও 2 2 রয়েছে, বাকি রয়েছে 3 নেই আর 5 নেই। 3 আর 5 জোড়া জোড়ায় গুণ আকারে নেই, 3ও একটা সিঙ্গেল আর 5ও একটা। তাহলে 3 আর 5 যদি আর একটা করে গুণ করে দেওয়া হয়, যদি এরকম গুণ 3 গুণ 5 এরকম যদি হতো, এটা মনে মনে করছি, এটা লিখবো না। যদি গুণ করে দেওয়া হতো, দুটো 3 থাকতো, দুটো 5 থাকতো, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যেত। অর্থাৎ আমার কত গুণ করতে হচ্ছে, 3 5 15 গুণ করতে হচ্ছে। তাহলে আমি ভেবে রাখলাম যে 15 আমাকে গুণ করতে হবে। এবার এটা লসাগু গুণ করে কত হলো সেটা লিখে দিই। 2 দুগুণে 4, না এদিক থেকে গুণ করি, 5 দুগুণে 10 হচ্ছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 6 24, 24 আর 10 গুণ করে 24 এর পাশে শূন্য বসে যায়। তাহলে লসাগু পাওয়া গেল 240। আবার কোশ্চেনটা বলছি, হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য। 12, 16, 24 দ্বারা সব সংখ্যাগুলো দিয়ে কাকে ভাগ করা যাচ্ছে, এই 240 কে ভাগ করা যাচ্ছে। কিন্তু এটা পূর্ণবর্গ নয়, যেহেতু পূর্ণবর্গ নয় তাহলে এখানে তোমাকে লিখে দিতে হবে, যেহেতু আর লিখছি না, 240
পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার অতএব দিয়ে আমি যেটা উত্তর সেটা লিখছি, 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য, 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো, আমি এখানে লিখে দিলাম একেবারে যে পূর্ণবর্গ সংখ্যাটি হলো। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা করবার জন্য আমাকে 15 গুণ করতে হবে। তাহলে সমান দিচ্ছি, এই যেটা পাওয়া গেছিল তার সঙ্গে 15 গুণ করতে হয়েছিল, তার মানে এইটা মানে এইটা 240 গুণ 15, 15 আর 240 গুণ করতে হবে। 15 দুগুণে 30 হচ্ছে, আর রয়েছে 12, 3 12 36, এই 30-এর শূন্যটা আর এই শূন্যটা 3600 পাওয়া গেল। পনেরো আর 24 গুণ করে কত পাওয়া গেল? 3600। সরি, 15 আর 240 গুণ করে পাওয়া গেল 3600। তাহলে 3600 এই সংখ্যাটি 12, 16, 20 দ্বারা বিভাজ্য একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। একটা নয়, প্রথম ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি। তারপর 2 এর দাগে কি আছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98। ধনাত্মক মানে জানো পজিটিভ, মানে যেগুলো সাধারণ সংখ্যা 1, 2, 3। আর ঋণাত্মক মানে ঋণ করে আসা, মানে ভাবো দোকানে, তুমি দোকানে গেছো, দোকানে কোনো জিনিস কিনতে গেছো, দোকানে ধার করে এসেছো, তাহলে তুমি টাকাটা পাচ্ছ না, পাচ্ছে ওই দোকানি টাকাটা পাবে, তো তোমার ধার রয়ে গেছে, সেটা হচ্ছে ঋণাত্মক। সেক্ষেত্রে ঋণাত্মক ধরা হচ্ছে, মানে ঋণ নেওয়া যেটা, ওই হিসাবেই ঋণাত্মক কথাটা এলো। দুটো ধনাত্মক মানে পজিটিভ সংখ্যার গুণফল হচ্ছে 98। সংখ্যা দুটি এমন যে বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ। তাহলে হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। আমি এখানেও এক্স ধরে করাচ্ছি, আগে আমি এক্স ধরিনি, এখানেও এক্স ধরা কোনো ব্যাপারই নয়, কারণ একই জিনিস। আগে আমি ধরেছিলাম প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এই হিসাবে ধরেছিলাম, এখন প্রথম সংখ্যা না লিখে আমি এক্স দিচ্ছি। প্রথম সংখ্যার নাম দিচ্ছি এক্স। যেমন তোমাদের অনেকের খাতায় কলমে, কাগজে কলমে লেখা সময় নামগুলো কি বড় বড় থাকে, কিন্তু ডাকবার জন্য সহজে ডাকার জন্য তার অত বড় নাম ধরে ডাকা হয় না, তার জন্য একটু ছোট নাম দেওয়া হয়। আমি ছোট নাম যেটা এক্স দিয়ে আমি করছি, অত বড় প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা আর লিখছি না। এরপর আমাদের ক্লাস 7 থেকে ওই বীজগণিতিক ওই সংখ্যামালাগুলোকে ধরে ধরেই করতে হবে। তাই এখন থেকে একটু একটু শিখিয়ে দিই। প্রথমে ওই প্রসেসও করিয়েছিলাম, যদি ওই প্রসেসটা ভালো লাগে তাহলে ওই প্রসেসটা দেখবে, আর না হলে এটা দেখবে। দুটোই জেনে রাখা অবশ্যই দরকার। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে যে সংখ্যা দুটির গুণফল 98, আমি এটা লিখছি। ধরি প্রথম সংখ্যা সমান এক্স। প্রথম সংখ্যা আর এক্স একই জিনিস। আগে আমি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ধরে ধরে লিখেছিলাম, এইবারে আর প্রথম সংখ্যার জায়গায় এক্স বসাচ্ছি, দ্বিতীয় সংখ্যার জায়গায় কি বসাই দেখি। দেখো, একটি সংখ্যা আর একটি সংখ্যার দ্বিগুণ, বড় সংখ্যাটা দুগুণ। তাহলে আমি দ্বিতীয় সংখ্যাটাকে ধরছি যে বড়,
এবার এই বড় সংখ্যাটা কি বলেছে, এই যে প্রথম সংখ্যা যেটা ছিল এটা তার দুগুণ, মানে x গুণ 2, আর x গুণ 2 যদি গুণ করা হয় তাহলে কি পাওয়া যায়, 2x পাওয়া যায়। যখন একটা সংখ্যা আর একটা চল সংখ্যা যদি গুণ করা হয় পাশাপাশি বসে যায় তাহলে 2x হয়ে গেল। হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। আমি ওই প্রথম কথাটা যদি না দেখে আমি যদি এই দুটো থেকে ভাবি যে সংখ্যা দুটির গুণফল কত, অতএব এখানে লিখছি অতএব সংখ্যা দুটির গুণফল প্রথম সংখ্যা কত ছিল x, আর দ্বিতীয় সংখ্যা ছিল 2x, তাহলে এই দুটোর গুণফল এরকম হবে x গুণ 2x, আর x আর x গুণ করলে x এর স্কয়ার হয়, আর 2 এর সঙ্গে আর কিছু সংখ্যার গুণ নেই মানে 2 হলো। সংখ্যা সংখ্যা গুণ করব আর চলরাশি চলরাশি গুণ করছি, x আর x গুণ করলে x এর মাথায় 1 ছিল আর x এর মাথায় 1 ছিল, কিছু ছিল না মানে 1 ছিল। তো এই 1 আর 1 মাথায় কিন্তু যোগ হয়ে যায়, মাথার গুলো পাওয়ার গুলো যোগ হয়ে যায়। যখন গুণ গুণ থাকে, একই সংখ্যার গুণ থাকে, একই চল সংখ্যার গুণ থাকে, তখন পাওয়ার গুলো, পাওয়ার মানে যেগুলো মাথায় রয়েছে সেগুলো যোগ হয়ে যায়। তাহলে x আর x গুণ করলে x স্কয়ার হয়, তাহলে 2x স্কয়ার হয়ে গেল। এবার সংখ্যা দুটির গুণফল আমি কি পেলাম, 2x স্কয়ার, কিন্তু আমার বইতে দেওয়া আছে 98। তাহলে আমরা ভুলভাল করেছি? নিশ্চয়ই নয়। তাহলে আমাদেরকে এরকমই ধরতে হবে যে 2x স্কয়ার সমান 98। তাহলে আমি লিখে দিই শর্তানুসারে, এই যে একটা শর্ত পাওয়া গেল, এই জন্য শর্তানুসারে বা শর্ত অনুসারে শর্তানুসারে কি পেলাম, 2x স্কয়ার, এটার সঙ্গে কোনটা সমান, 98, এটা সমান। পরের লাইনে বা দিয়ে কি লিখতে পারবো, এখানে মাঝখানে একটা সমান। এবার সমীকরণ সমাধান করতে হচ্ছে, সমীকরণ আগে করা শিখেছো, এবার সমাধান করা শেখো। চলরাশির চ্যাপ্টারটা কি করেছি, সমীকরণ 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 নয়, চলরাশি তৈরি করা শিখিয়েছি। এখানে সমীকরণটা সমাধান কিভাবে করতে হয় আরেকবার বলে, আগের ভিডিওটাই বলেছি, আরেকবার বলছি তবুও। সমানের এই পার থেকে ওই পারে নিয়ে গেলে ঠিক তার উল্টো উল্টো হবে। এখানে 2 আর x কি আকারে ছিল, গুণ আকারে ছিল। এই 2টা তাহলে ওইদিকে গেলে কি আকার হবে, নিশ্চয়ই ভাগ হবে। তাহলে বা এই 2টাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে পড়ে রইল x স্কয়ার, তারপর ছিল সমান, তারপর ছিল 98, এরপর আমি ওইটাকে নিয়ে গেছি মানে ভাগ 2, এদিকে আর নেই, এই দিক থেকে ওদিকে চলে গেল জাস্ট। এবার যদি 98 কে 2 দিয়ে ভাগ করা হয় কি হবে, আমি ঠিক 5টায় লিখে দিই আগে। 2 দিয়ে 4 দুগুণে 8, 9, 2 দিয়ে 9 দুগুণে 18, 49। মানে আমি কি পেলাম, x এর স্কয়ার সমান 49, আমি এখানে লিখে দিলাম x এর স্কয়ার সমান 49। এবারে আমি কি বলেছিলাম, বর্গমূল করানোর সময় আমি বলেছিলাম যে বর্গমূল হলো বর্গের উল্টো। এইখানে বর্গ রয়েছে, তাহলে ঠিক ওইদিকে পাঠাবো, উল্টো হবে, তাহলে বর্গমূল হবে। বা এই মাথার 2টাকে বা স্কয়ারটাকে ওই পারে পাঠাচ্ছি, শুধু তাহলে x পড়ে রইলো, সমান আছে সমান লিখলাম, 49 আছে 49 লিখলাম, স্কয়ারটাকে ওই পারে পাঠালাম, তার ঠিক উল্টো হয়ে গেল রুট, মানে 49, 7 7 49 হয়, তাহলে বা x সমান 7। তাহলে x কোথা ধরেছি, প্রথম সংখ্যা x ধরেছি, তাহলে প্রথম সংখ্যাটি হলো x সমান 7। এরপর আমি উত্তর লিখছি এইখানে, যেহেতু ওখানে যে জায়গা নেই, লিখলাম প্রথম সংখ্যা সমান x সমান 7। দ্বিতীয় সংখ্যা সমান কি, x গুণ 2, x গুণ 2, x এর মান দিয়ে পেলাম 7, তাহলে x না লিখে আমি এখানে 7 লিখছি, গুণ 2 গুণ বসালাম, 7 দুগুণে 14,
তাহলে একটা সংখ্যা পেলাম 7 আর একটা সংখ্যা পেলাম 14। 7টা নিশ্চয়ই 14 চেয়ে ছোট, তাহলে লিখে দেবো। প্রথম সংখ্যা না লিখে আমার ছোট বড় বইতে লেখা আছে, বইতে লিখলাম, বইতে যেরকম লেখা আছে সেই হিসাবে আমি লিখলাম ছোট সংখ্যা সমান 7, বড় সংখ্যা সমান 14। এরকম ভাবে না দেখে এমনিও আগেও বলতে পারতে, কারণ 2 দিয়ে যেই সংখ্যাটা গুণ হবে সেটা নিশ্চয়ই বড় সংখ্যাই হবে। ওটা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা একেবারে না লিখে প্রথম থেকেই যদি ছোট সংখ্যা আর বড় সংখ্যা লিখতাম অসুবিধা হতো না। এরপর 3-এর দাগে দেখো, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক হচ্ছে 17। তাহলে অঙ্কটা আগে কি বলতে চেয়েছে সেটা আগে ভাবি। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এমন একটা পূর্ণবর্গ এরকম সংখ্যা রয়েছে। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা কি না বের করার জন্য কি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তাহলে আমি এরকম মনে করো সেই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, এটা সংখ্যাটা রয়েছে, সংখ্যাটা আমি লিখিনি, ওখানে ফাঁকা দিয়ে রেখেছি। সেই ক্ষুদ্রতম সংখ্যাটার একটা উৎপাদক 17, মানে এটা 17 দিয়ে ভাগ যাবে। তারপর এখানে যাই আসুক না কেন, এখানটাও গোল পাকিয়ে ফাঁকা রেখে দিচ্ছি। এখানে সবচেয়ে ছোট এরকম কি পাওয়া যাবে যে পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার 17টা দেখো ভাঙা যায় কিনা। 17 একটা মৌলিক সংখ্যা। 17 আর এই যে সংখ্যাটা হয়, এই সংখ্যাটা সমান কি পাই, এইটা গুণ এইটা পাই তো। তাহলে এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা লিখলাম। এবার এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, মানে এই একটা সংখ্যা আর তার সঙ্গে সেই সংখ্যাটাই গুণ হতে হবে, মানে এটা নিশ্চয়ই 17 লিখতে হবে। তাহলে 17 এর সঙ্গে 17 গুণ করতে হবে, তবে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা, এটাই সবচেয়ে ছোট সংখ্যা 17, যদি গুণ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো যার উৎপাদক 17। আচ্ছা, ক্ষুদ্রতম কেন বলা হচ্ছে, কারণ এর সঙ্গে যদি এই 17টার সঙ্গে যদি আমি আরো অনেক কিছু গুণ করতে পারতাম তাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতো। মনে করো আমার এখানটায় 17 তো আছে, আমি এইখানটায় আরো কিছু গুণ করতে পারি, 17 গুণ 2 গুণ 2, মানে 17 দুগুণে 34 আর 34 দুগুণে কত হচ্ছে 4 দুগুণে 8, 68। আমি এইখানটায় 68ও লিখতে পারতাম, কিন্তু সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট অবশ্যই পাবো 17। সেই জন্য বলা হচ্ছে ক্ষুদ্রতম কোন সংখ্যাটা। এটা হচ্ছে 17 গুণ 2 গুণ 2। তাহলে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো দুটো 17 আছে, দুটো 2 আছে, পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু সবচেয়ে ছোট আমি কোন সংখ্যাটা গুণ করতে পারবো, 17 গুণ করতে পারবো। তাহলে 3-এর দাগেরটা কি হলো, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17। তাহলে এইখানে 17 গুণ 17 পেয়েছি, মানে আমার যে সংখ্যাটা সেটা কি হবে, সেটা হবে 17 গুণ 17। 17 17 গুণ করে কত হবে সেটা লিখে দাও। 7 17 119 9, হাতে 11 রয়েছে, 17 কে 17 আর 10 27 28, 289 হচ্ছে, 289 289। তাহলে 289 হলো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যার একটি উৎপাদক 17। তাহলে তোমাদের কাজ রইল পেজ নাম্বার 207 থেকে
যেগুলো এক্সাম্পল দেওয়া আছে সেগুলোও করবে। পেজ নাম্বার 207 থেকে। আর নিজে করি 18.1টা অবশ্যই করবে। সরি 18.2টা করাতে ভুলে গেছি, তো দেখতে পাইনি তো আমি। নিজে করি 18.2টা করানো হয়নি, যাই হোক পরের দিন করিয়ে দেবো। কোর্সে দেখি 18.2টা করিয়েছি, তাই এর আগে যে কটা হোমওয়ার্ক এক্সাম্পল দেওয়া আছে সে কটা কিন্তু অবশ্যই করবে। মানে আমি বলতে চাইছি যে পেজ নাম্বার 210টা করবে, নিজেরা করবে, বই দেখে নয়। আর পেজ নাম্বার 209 ওই লাস্টের অঙ্কটা করবে। ঠিক আছে, এগুলোই হোমওয়ার্ক রইলো।